প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটিতে একটি সংবেদনশীল মানুষের বাস্তব পরিস্থিতির সঙ্গে সংঘর্ষের দিকটা তুলে ধরা হয়েছে। ন্যায়নীতিকে আঁকড়ে ধরতে গিয়ে বাস্তবে মানুষ পিছিয়ে পড়ছে। গল্পটি 11 ফেব্রুয়ারি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়। লেখিকা শ্যামলী আচার্য। আমি সবসময় চেষ্টা করি জীবনমুখী গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার। গল্পে ব্যবহৃত আওয়াজগুলো আমারই নিজের সংগ্রহের। আপনাদের কাছে নিজের মতো করে গল্পটা তুলে ধরলাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার প্রচেষ্টা সার্থক। নমস্কার। মাঠ পেরোনোর সময় ঘটনাটা ঘটল। অমিত, এই অমিত, ডাকছে কেউ। আমি পিছন ফিরে তাকাই। অনেক দূর থেকে একটা রিকশা আসছে। পাশ দিয়ে দুটো সাইকেলে দুটো মেয়ে বেরিয়ে গেল হুশ করে। আর তো কেউ নেই কোথাও। কে ডাকল? ভুল শুনলাম? হাতের মোবাইলে সময় দেখি 8:47। লোকাল আসতে আরও 10 মিনিট। পা চালিয়ে হাঁটলে আমার স্টেশনে পৌঁছাতে ঠিক 8 মিনিট। এই সময় এক একটা সেকেন্ড শোনার চেয়েও দামি। এই লোকালটায় উঠতে না পারলে পরের ট্রেনে মারাত্মক ভিড়। তারপর আবার পাক্কা 45 মিনিট স্টেশনের ঠাঁইয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাড়ি পৌঁছাতেও অনেক রাত হয়ে যাবে। আমার খাবার নিয়ে যদি কুন্তিদি বসে থাকে তবে খেতে পাবো, আর কুন্তিদি দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেলে আজ হরি মটর। মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। ঘরে মুড়ি আছে কিনা তাও মনে পড়ছে না। আমি স্টেশনের দিকে দ্রুত পা চালাই। আজ ছাত্রের বাড়িতে পড়াতে বসে ঘড়ির দিকে খেয়াল করিনি। আর্কিমিডিসের সূত্র বোঝাচ্ছিলাম। সে একটু আড় বোঝা ছেলে। ক্লাস 8-এ পড়লে কি হবে, বড় এঁড়ে তর্ক করে। তাই দেরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে খটকাটা লেগে থাকে। আমি স্পষ্ট শুনেছি কেউ আমাকে ডাকল। একবার নয়, দুবার। আনমনা মানুষ বলে আমার বদনাম আছে। আমার বউ শিখা যতদিন আমার সঙ্গে ছিল আমাকে এই ভুলো মন নিয়ে কম গঞ্জনা শুনিয়েছে। বাজার থেকে যা কিছু আনতে বলতো উল্টো পাল্টা হয়ে যেত। আমি অবশ্য শিখাকে কিছুতেই বোঝাতে পারিনি আসলে তার এত চাই আর দিতে হবে শর্তের মধ্যে আমার সব গুলিয়ে যেত। আমার ভেতরে একটা অপরাধ বোধ রয়ে গিয়েছে। আমার কি করা উচিত ছিল, কি করতে পারতাম। এইসব নিয়ে ঘুমন্ত শিখার পাশে বিনিদ্র রজনী কাটিয়েছি। কি করে মনে থাকবে সকালের আলু, পটল, চাল, কেরোসিনের অবস্থার পরিমাণ? ট্রেনে একটা লোক ঘুগনি বিক্রি করে। রাত 9টাতেও গরম আগুন ঘুগনি। কোনোদিন খাই না, আজ কি ভেবে ডাকলাম। 1 প্লেট দাও তো। ঘুগনিওয়ালা তাকালো। আপনি নেবেন দাদা? হ্যাঁ, আমি নেব একটা। খেয়ে দেখি। আমি বুঝতে পারি লোকাল ট্রেনের নিত্যযাত্রী হিসেবে আমাকে সে বেশ চেনে। কোনোদিন কিনি না বলেও চেনে। বেশ যত্ন করে সাজিয়ে দিল। শালপাতার প্লেটে কাঁচা পেঁয়াজ কুচি, সবুজ লঙ্কার টুকরো আর কয়েক ফোঁটা তেঁতুল জল। খেয়ে দেখুন দাদা, একবার খেলে বারবার খাবেন। আমি হাসি, খেতে থাকি। ফাঁকা ট্রেন। হেলান দিয়ে দাঁড়িয়ে সবে 1 চামচ মুখে পুড়েছি। ঠিক সেই সময় কেউ বলল, কেমন লাগছে বাবা অমিত? চমকে তাকাই। কে? ট্রেনে অল্প মানুষ। কেউ সিটে বসে ঝিমোচ্ছে, কেউ মোবাইলে মগ্ন, কেউ উদাসীন দৃষ্টিতে বাইরের জানালায়। যে আমাকে ডাকবে সে তো তাকাবে আমার দিকে, আবার ডাকবে। কই, কেউ ডেকেছে বলে তো মনে হচ্ছে না। তাহলে খুব বিরক্ত লাগে। ঘুগনিতে মন দিই, আর চোখে এদিক ওদিক তাকাই। অন্য কোনো অমিত তো থাকতে পারে, তাকেই হয়তো ডাকছে কেউ। ধুর,
এত অন্যমনস্ক হলে চলে? এই আনকো স্বভাবের জন্য মায়ের কাছে কম বকুনি খেয়েছি। ঘুগনি খেতে খেতে মায়ের কথা মনে পড়ল। স্কুলে যাওয়ার সময় মায়ের বানানো টিফিন বক্স ফেলে রেখে চলে গেছি কতদিন। মা বলতো, দেখবি একদিন এমন করে বানিয়ে গুছিয়ে দেবার কেউ থাকবে না, তখন বুঝবি। মনে মনে বলি, ঠিক বলেছিলে মা, এখন কেউ নেই। খুন্তিদির দোকান থেকে ভাত, ডালের জল, সবজির ঘ্যাঁট আর এক টুকরো মাছ নিয়ে আমার দিন কাটে। রাতে শুকনো রুটি আর ঠান্ডা তরকারি। যেদিন দেরি হয়ে যায় খুন্তিদি দোকান বন্ধ করে দেয়। রেল লাইনে হোটেল, সেই কোন কাক ভরে খোলে। ও কি আর আমার জন্য 10:30 11টা পর্যন্ত জেকে বসে থাকবে? ওকে তো বাড়ি ফিরতে হবে। ঘুগনিটা বড় সুস্বাদু। মা শেষ থেকে বড় কষ্ট পেয়েছিল। লিভারে ক্যান্সার হলে বড্ড যন্ত্রণা হয়। পেট চেপে ধরে গোঙাতো একটানা। আমি সব ওষুধ কিনতাম না। কিনে কি হবে? মা তো আর ভালো হবে না। সরকারি হাসপাতালে ডাক্তার বলল, পেট জুড়ে ছড়িয়ে গিয়েছে বিষ, বাড়ি নিয়ে যান, যে কটা দিন থাকে। ওষুধ নেই, জল খেলেও বমি হতো। শুকনো দড়ির মতো পাকানো চেহারা, পেটের ওপর ভিজে গামছা রেখে গুটিয়ে থাকত মা। আমি মাকে ঘরে একা রেখে কাজে বেরিয়ে যেতাম। আমার মাথার মধ্যে মায়ের ব্যথাগুলো জড়ো হতো, আর অফিসের কাজে ক্রমাগত ভুল। ভুল জমে জমে পাহাড় হলে মেজ সাহেবের ঘরে ডাক পড়ত, অমিতবাবু, সবই বুঝতে পারছি, কাজে মন দিন। আমি পাশের টেবিলে সমীরকে বলি, সমীর, পারছি না রে, অ্যাকাউন্টসের কাজ ভুলভাল হয়ে যাচ্ছে, তুই একটু সামলে দে। আমি বাড়ি ফিরে আনমনা হয়ে মায়ের বিছানার পাশে মুড়ি, বাতাসা আর জল রেখে এসেছি। দুপুরে অফিসের পাশে চায়ের দোকানে ডিম, পাউরুটি, চা খেতে খেতে ভেবেছি, মা আজ রাতটা থাকবে তো? না হলে আবার কাল ক্যাজুয়াল লিভ। আর ছুটি বাকি নেই আমার। সরকারি চাকরি বলে টিকে আছি। না, মায়ের জন্য ছুটি নিতে হয়নি আমাকে। মা শনিবার রাতে চলে গেল, রোববার অফিস ছুটি। শেষ মুহূর্তে মা বোধহয় কিছু বলতে চেয়েছিল, আমি বুঝতে পারিনি। বাবা যখন চলে যায় তখন আমার 3-3.5 বছর বয়স। সেরিব্রাল অ্যাটাক, বাথরুমে পড়ে যায় ভোরবেলা। সকলকে ডেকেছিল হয়তো, শুনতে পায়নি কেউ। কপালে চন্দনের ফোঁটা দিয়ে একটা ফুল সাজানো খাটে করে বাবাকে যখন সবাই নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য দেখে আমি বলেছিলাম, ওই দেখো, ওই দেখো, আবার বিয়ে হবে, আমরা নেমন্ত খাবো। আসলে তার কিছুদিন আগে পাশের বাড়ির ফুলপিসির বিয়ে দেখে শুনে আমার অমনটাই মনে হয়েছিল। ফুল আর চন্দন, লোকের ভিড়, সুন্দর অগুরুর গন্ধ। বিয়ে না হলে অমন সাজে কেউ? মা হাউমাউ করে কাঁদত অনেক দিন পর্যন্ত। তারপর কিভাবে যেন সব সয়ে গেল। মা বলতো বাবার কথা, এক টানা বলে যেত। বাবা কি খেতে ভালোবাসত, বাবা কেমন বাজার করত, বাবা কিভাবে মাকে ঘরের কাজে সাহায্য করত। বড় হওয়ার পর আমার আর এসব গল্প শুনতে ভালো লাগতো না। একঘেয়ে, কেমন যেন ঘ্যান ঘ্যানে টাইপ। একদিন বললাম, মা, এগুলো আমার সব মুখস্থ হয়ে গেছে, তুমি নতুন কিছু বলবে? মা আমার মুখের দিকে হাঁ করে তাকালো। নতুন কিছু? হ্যাঁ,
অন্য কোনো গল্প। মা কেমন চুপ হয়ে গেল। বাবাকে নিয়ে মা আর কখনো কোনো কথা বলতো না তারপর। আমার বউ বাড়িতে পা দিয়েই বলল, এমন বিশ্রী বাড়িতে আমি থাকবো না। তুমি তাহলে কোথায় থাকতে চাও? আমি ফ্ল্যাটে থাকবো, খোলা ব্যালকনি, টবে ফুল গাছ, ঝকঝকে কিচেন। ফ্ল্যাট কিনবো কোথা থেকে? এই তো সামান্য চাকরি করি। সামান্য আবার কি? বাবা তো সরকারি চাকরি বলেই বিয়ে দিল, চাকরি তো উন্নতি থাকবে না। হ্যাঁ, সে তো থাকবেই, তার জন্য তো বয়স লাগে, অভিজ্ঞতা। একটা নির্দিষ্ট সময়ের পরে। আমি তো সবে ক্লার্কশিপ পাশ করে। আমার নতুন বউ আমাকে থামিয়ে দেয়। বাজে কথা রাখো, সরকারি ক্যারেনি মানে মালকড়ির আমদানি। আমার জামাইবাবু বলেছে অমিত চাইলে লাল হয়ে যাবে। আমি আনমোনা ভুলো স্বভাবের, শুধু পড়াশোনাটুকু মনে থাকে বলে বেঁচে গিয়েছি। কেরানির চাকরির পরীক্ষায় ভাগ্যিস উতরে গিয়েছিলাম। মালকড়ি নিয়ে লাল হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবি না। স্কুলে একবার রাজুর রং পেন্সিল বাক্স থেকে একটা সোনালি হলুদ রং পেন্সিল তুলে নিয়েছিলাম। সেটা লুকিয়ে রেখেছিলাম কতদিন, প্রাণে ধরে বের করতে পারিনি, ভয় করত। সেই আমি হাত পেতে? অসম্ভব। আমি ভয়ে ভয়ে বলি, আমি ঘুষ নিতে পারবো না। হিস হিস করে আমার নতুন বউ বলে, আমিও দেখে নেব। আমাকে সে দেখে নেবার আগেই পাশের বাড়ির লালটুদা তাকে দেখে ফেলল। শিখাও লালটুদাকে, পেটানো চেহারা, উপচে পড়া অর্থের জোগান। লালটুদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের ভাগ্নে, প্রচুর ক্ষমতা। শিখা কাউকে কিছু না বলে একদিন আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব চোটপাট করেছিল আমার উপরে, এমনকি থানা পুলিশের ভয় দেখালো। আমি এবং আমার মা নাকি ওদের মেয়েকে চরম মানসিক এবং শারীরিক অত্যাচার করেছি। শুনলাম ওরা আমার নামে কেস করবে, বধূ নির্যাতন। আর কিছু না হোক, সরকারি চাকরিটা যাবে। অফিসের লোকজনের পরামর্শে উকিল ঠিক হয়, সরকারি চাকরি বেঁচে যায়। কিন্তু মা আর আমি 29 বছরের পুরনো পাড়া ছেড়ে দূরে চলে যাই। ওই পাড়ায় থাকলে বড় অসম্মান গায়ে বাজত। নিজের বউ পাড়ার ছেলের সঙ্গে পালিয়ে গেছে, অসুবিধে হবে না? লালটুদার বাইকের শব্দ তাড়া করত আমাকে। সময় অসময় শিখার শ্যাম্পু করা ফুরফুরে চুলে আছড়ে পড়ত আমার অক্ষমতা। আমি টের পেতাম আমি অপদার্থ। ফিসফাস হাসাহাসি বিঁধে যেত আমার মাথার মধ্যে। তারপরেই মায়ের অসুখ, চারদিকে জলের মতো টাকা খরচ, বাজারে শুধু ধার আর ধার। চাকরির পরে টিউশনি শুরু, খরচ সামলাতে পারি না যে। ট্রেনে বসে ভাবছিলাম, মায়ের জন্য শেষ দিকে আর কিচ্ছু করতে পারিনি আমি। ভাবলে মনের মধ্যে কেমন গুলিয়ে ওঠে। কিন্তু ভাগ্যিস মায়ের এমন মারণ রোগ হলো, তা না হলে বউ পালানো পুরুষকে নিয়ে খুচরো রসিকতা চলত বাজারে। মায়ের ক্যান্সার আমাকে বাঁচিয়ে দিল। ঝিমুনি আসছিল, হঠাৎ কে যেন বলল, অমিত, শুনতে পাচ্ছ? আমার চোখ খুলে তাকাতে ইচ্ছে করল না। পাচ্ছি। বড় ভুল করো তুমি। চোখ বুঝেই বলি, কে বলেছে? কি ভুল আমার? বউকে আর একটু ভালোবেসে আটকে রাখতে পারতে। আদর যত্নে বনের পশুও বশ হয়, আর ও তো রক্ত মাংসের মানুষ। কি এমন চেয়েছে সে? একটা ফ্ল্যাট, তার জন্য
সামান্য কটা টাকা উপরি নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? উপরি নেব? আহা, নেকা! কি আমার সাধু পুরুষ রে! চারিদিকে লোকে পুকুর চুরি করে ফাঁক করছে, এ একেবারে কোথাকার সাধু পুরুষ! ওসব আমার দ্বারা হতো না। আমি বেশ জানি তার চাহিদা কোনোদিন মিটত না। বেশ তো, লালটুকে ঘরে ডেকে এনে এত আপ্যায়ন না করলেই পারতে। মনে মনে ভেবেছিলে কোনো রকমে বউটাকে নিজের ঘাট থেকে নামানো যদি যায়। মোটেই না, সে স্বেচ্ছায় চলে গেছে। মানলাম, কিন্তু নিজের মাকে আর একটু সেবা করতে পারতে। একটা আয়া রাখলে মানুষটা শেষ সময় একলা ঘরে অত কষ্ট পেত না। অত টাকা ছিল না আমার, চিকিৎসা করাতে গিয়েই তো কত খরচ। ছি ছি ছি, বিধবা মা কি না করেছে ছেলেকে বড় করার জন্য! একে মানুষ হওয়া বলে? আচ্ছা বেশ, মানলাম আমার অন্যায়। আর অফিসে নিজের কাজ অন্যের উপর চাপিয়ে ফাঁকি দাও তুমি। একে কাজ চাপানো বলে না, ওরা ভালোবেসে কাজ করে দেয়। অফিসের পরে ছাত্র পড়াতে যাও, অথচ ছাত্রের বাড়িতে সবাই জানে তুমি খুবই অভাবী, বেকার। এসব মিথ্যে নয়? তা ঠিক, কিন্তু ধারে ডুবে আছি, পড়িয়ে কটা টাকা বেশি পাই। পুরনো পাড়ার ধার শোধ না করেই অন্য ঠিকানায় পালানোটা কি ঠিক হয়েছে? আমি পালাইনি, আমি তো আছি, সব দেব। দিলেই ভালো, কিন্তু মাকে অতটা ঘুমের ওষুধ খাইয়ে দিলে একেবারে। মায়ের কষ্ট আর সহ্য করতে পারছিলাম না আমি। দাদা শুনছেন? দাদা! কেউ একজন ধাক্কা দেয়। আপনার স্টেশন এসে গেল যে। হুড়মুড় করে উঠি, ট্রেন থেকে নামতে হবে। নামার মুহূর্তে কে যেন ডাকে, অমিত, এই অমিত। আমার চেনা গলা, না শোনার ভান করেই নেমে যাই।